ডক্টর শফিকুর রহমান যে এখন লন্ডনে গেছেন, কি উদ্দেশ্য নিয়ে গেছেন? তারেক রহমানের সঙ্গে কি তার কোনো বৈঠক হয়েছে? যে আশঙ্কার কথা শেখ ফরিদ তারেক রহমানের জানালেন। সাথে ডক্টর শফিকুর রহমানের সাথে কোনো বৈঠক হয়েছে কিনা এটার কিন্তু নির্ভরযোগ্য কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি প্রথমত। এবং সবাই জানে যে জামায়াত নেতা ইংল্যান্ডে অবস্থান করছেন এবং তারেক রহমানের সাথে দেখা করবার প্রয়াসে তিনি গিয়েছেন। সেই বৈঠক হয়েছে কিনা সেটা সম্পর্কে আমরা আসলে কেউই কিছু জানি না, এখন পর্যন্ত স্পষ্টতা নেই এবং এই ধরনের কোনো তথ্য কোথাও থেকে আমরা বারবার আমরা খুঁজেছি, পাইনি। বিএনপি অনেক ম্যাচিউরড একটি রাজনৈতিক দল, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বিএনপি কিন্তু সবকিছু সম্মুখ সারিতে থেকে সামনে থেকে মোকাবেলা করেছে। ঝড় ঝঞ্ঝা যাই আসুক বিএনপির নেতা কর্মীরা সেটা ফেস করেছে। বিএনপি কখনো আন্ডারগ্রাউন্ডে ছিল না। সুতরাং বর্তমান পরিস্থিতিতে সার্বিক দেশের অবস্থা, নিরাপত্তা, এই জিনিসগুলো নিয়ে এক ধরনের আইনগত গণতান্ত্রিক মেরুকরণ যে বিষয়গুলোই আমরা বলি না কেন, আমাদের একটা নির্বাচন দরকার এবং নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে তারেক রহমান কিন্তু একটি যথার্থ সময় সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যখন সারা বাংলাদেশ জুড়ে তার বিরুদ্ধে একটা ন্যারেটিভ প্রচারণা চলছিল যে তারেক রহমান দেশে ফিরবেন, তিনি আসবেন না, নির্বাচনের পরে তিনি আসবেন, তিনি ভয় পেয়েছেন। এমনতর একটি মব এবং এমনতর একটি মিথ্যা প্রচারণা যখন সারা দেশ জুড়ে চলছিল, তখন হঠাৎ করে হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন সেদিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা ঘোষণা করলেন এবং আমরা দেখেছি তারেক রহমান লন্ডনেও তিনি বিদায় সম্বর্ধনায় সকলকে বলেছেন যে কিন্তু আচ্ছা হাফিজ আল হাসান, আপনার কাছে আবার ফিরছে শেখ ফরিদ, আপনার কাছে কি মনে হয় যে এখানে মানে এই 3 সপ্তাহের মধ্যে কি এমন ঘটে গেল যে তার একার সিদ্ধান্তের উপর দেশে ফেরা যেখানে নির্ভর করছিল না, তো সেখানে সিদ্ধান্তটি কেমন করে এলো? তারেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন তারেক রহমান 25শে ডিসেম্বর ফিরবেন। ওইদিকে মাহমুদুর রহমান তার পরের দিন ঘোষণা করলেন যে মানে এগুলোর থেকে যোগসূত্র কোথাও না কোথাও আছে বলে মনে হয় নাকি ভিন্ন? হ্যাঁ, আমার কাছে মনে হয় যেটা আমাদের সাবেক ছাত্র নেতা বিএনপির নেতা বললেন যে মিটিং হয়েছে কিনা জানি না, এটা সত্য, আমরা কেউই জানি না যে এখনো প্রকাশ্য তাদের মিটিং হয়েছে কিনা, এটা আমরা জানি না। কারো কাছ থেকে তার কাছে যেমন আসেনি, আমাদের কাছে তথ্য আসেনি, কারণ বিএনপি বা জামাত কোনো বিবৃতি দেয়নি। কিন্তু আমরা সন্দেহ করি, সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। সেই কারণের একটাই কিন্তু এইটা, যখন মির্জা ফখরুল সাহেব ঘোষণা করলেন যে 25 তারিখ আসবে, মাহমুদুর রহমান যদিও সে জামাতের নেতা নয়, কিন্তু তাকে আমরা যে কোনো জামাত, শিবির এবং পাকিস্তানপন্থী, আমরা বিএনপির মিটিংয়েও তাকে দেখি না, কিন্তু জামাতে। আপনাকে এখানে একটু ইন্টারাপ্ট করছি, দেখুন আপনারা নিশ্চয়ই ভুলে যাননি মাহমুদুর রহমান ছিলেন বিএনপির তখন ক্ষমতায় খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তার জ্বালানি উপদেষ্টা। তাকে তো তিনি তো বিএনপি নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন, জ্বালানি উপদেষ্টা। আপনার কথা ঠিক আছে, কোনো সন্দেহ নাই, তিনি বিএনপির খুবই বড় একটা পদে বা বড় একটা অবস্থানে ছিলেন, কিন্তু আমরা তাকে এখন কিন্তু বিএনপির অফিসে দেখি না। সেই জন্য বললাম, যেমন মেজর আখতারুজ্জামান সাহেব শুক্র 8 দিন হয়ে গেল তিনি জামাতে চলে গেছেন, ঠিক আছে, তিনি ঘোষণা দিয়ে জামাতে চলে গেছেন। তাই আমরা যেহেতু তিনি দেখেন তুরস্ক থেকে তিনি এসে কয়েকদিন বিএনপির অফিসে গিয়েছেন, একদিন আমার মনে হয় বিএনপি নেতা হাফিজ আল আসাদ বলতে পারবেন না যে তিনি বিএনপির কোনো মিটিং এ ছিলেন। আমরা সেই জন্য বললাম, আমরা জানি, কারণ বিএনপি করলে আওয়ামী লীগ করলেই তারা আজীবন আওয়ামী লীগ থাকবে। যেখানে মুক্তিযোদ্ধারাই মুক্তিযোদ্ধা থাকে না, সেখানে বিএনপি বা আওয়ামী লীগ করলে সারা জীবন আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, আমরা কিভাবে ভরসা? সেই জন্য বলেছি। তো এই মাহমুদুর রহমানের যে কোন তার যে ক্যারেক্টার, মানে তার যে এখন বর্তমান পলিটিক্যাল স্ট্যান্ড, তার যে রাজনৈতিক চরিত্র, টোটালি স্বাধীনতা বিরোধীদের পক্ষে চলে যায়। বিএনপির পক্ষে হলে সেই কথা কিভাবে বলে যে বিএনপি তো বলে নাই যে 25 তারিখের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, এটা তো বলে নাই। তারা তাদের ভাষায় বলেছে, তারিখও দেয় নাই, তারা এই ভাষাতেও বলে নাই। বিএনপি তাদের এই বক্তব্য তাদের রাজনৈতিক ভাষাতে বলেছে, কিন্তু মাহমুদুর রহমানের ভাষা, জামাতের ভাষা, তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের ভাষা, তথাকথিত এনসিপির নামক তথাকথিত শিশু কিশোরদের দলের ভাষার সাথে, জামাতের সাথে, শিবিরের সাথে, সাদেক কায়েমদের সাথে মাহমুদুর রহমানের ভাষা মিলে যায়। তাই আমি বলেছি তিনি তাদের গণনার, এটাই আমি আমার ভিউজ এটা আর কি। তো আপনি যেটা বললেন যে এটার সাথে আরেকটা মিল আছে কিনা, আমার সন্দেহটা এই জন্যই বেড়ে গেছে। মাহমুদুর রহমান তখন এই ডিক্লেয়ার দিল, জামাতের নেতা ওইখানে, সেই জন্য আমরা সন্দেহ করেছি যে বৈঠক হতে পারে, সেটা প্রকাশ্য হতে পারে, গোপনও হতে পারে। কেউ কেউ মনে করতেছে যে, যেটা আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমার সাথে সেটা আপনিও একমত হতেও পারেন, নাও হতে পারেন, আমাদের ছাত্রদল নেতা একমত হতে পারে, নাও হতে পারে, সেটা আলাদা বিষয়।
আমার কাছে মনে হচ্ছে জামাত যতই চাপাবাজি করুক, জামাত যতই আমাদের জামালপুরের ভাষায় যদি বলে যতই ফাল পারুক, জামাত বিএনপির সার্টিফিকেট ছাড়া, বিএনপির খুঁটি ছাড়া, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, বিএনপির মই ছাড়া তারা কোনোদিনই বাংলাদেশে 3টার উপরে আসন বেশি পাবে না, এমনকি এইবারও পাবে না। এইবারও তারা 2 অঙ্কের আসন পাবে না, মানে 10 হবে না, সর্বোচ্চ 9, নিচে 1। এমনকি কেউ কেউ বলে যে আমার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, সেগুলো তারা আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ তো নাই, বিএনপি লোকদের মুখে শুনেছি এবার সাইদের ছেলেও দাঁড়িয়েওয়ালা মার্কায় ফেল করতে পারে, তাহলে তো শূন্য হয়ে যায়। সেজন্য বললাম শূন্য, কারণ তাদের একটা সাতক্ষীরার আসনই তো পারফেক্ট, সাতক্ষীরা ছাড়া তো কোথাও, আর শাহজাহানের সিট ছাড়া তো কোথাও, মানে জামাতের শাহজাহান, এই 2 সিট ছাড়া তো কোথাও তারা গ্যারান্টি দিতে পারবে না। এমনকি এই যে যে জামাতের নেতা ঢাকা ইলেকশন করবে, সে তো নিশ্চিত থাকেন ফেল করবে। বিএনপির নেতার সাথে তো ফেল করার 90% সম্ভব, 99, অন্য দলের নেতার সাথে সে ফেল করতে পারে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। তো এখন এই জন্য বললাম যে জামাত সেইখানে তারেক রহমানের সাথে বসে এটা বলতে পারে যে ভাতিজা, আমরা তো বহুত ফাল পারছি, আমরা তো বহুত দেখাইছি বাংলাদেশের জনগণকে আমাদের এত ক্ষমতা, আমরা হাতির মতো বড়। আসলে তো তারা কিছুই না। তারা এইখানে গিয়ে সিট বা আসনের, সংসদীয় আসনের ভাগাভাগি নিয়ে তারেক রহমানের সাথে আলোচনা করতে পারে। যেমন ডক্টর ইউনূস সাহেব, যিনি ডিসেম্বর থেকে নির্বাচন পিছিয়ে ফেব্রুয়ারিতে আনছে, তেমনি নিগোসিয়েশন করতে পারে তারা, সমঝোতা, যে আমরা মিলকে জুলকে আমার কিছু আসন বাড়িয়ে দাও বাতিজা, তাহলে আমরা নির্বাচনটা হতে দেব, বা আমরা কিছু নির্বাচন চাই। জনগণকে তো দেখাইতে হবে যে জামাতের অনেক ক্ষমতা, 20-30টা আসন তো দেখাইতে হবে। কারণ বিএনপি যদি তাকে গ্রিন সিগন্যাল না দেয়, আমি আপনাকে লিখে দিলাম, এখানে বিএনপির একজন এত উপস্থিত আছেন, আপনার চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ করলাম, তারা 9টির উপরে আসন পাবে না বিএনপির সাথে যদি সমঝোতায় না যায়। আমার ধারণা সমঝোতা করার জন্য সেখানে গিয়েছে, তাছাড়া কোনো কারণে সেখানে এই মুহূর্তে তারা ইংল্যান্ডে যাওয়ার কথা না। যদি তারা মধ্যপ্রাচ্যে যাইতো বুঝতাম যে জাকাতের টাকা আনতে গেছে, কারণ জামাতের নেতা বলেছে যে বাংলাদেশকে তারা জাকাতের টাকা এনে দিবে। এর চাইতে হাস্যকর আর নিকৃষ্ট কথা, এর চাইতে আর শিশু সুলভ এবং বিভ্রান্তিকর বক্তব্য, জাতির জন্য কলঙ্কজনক শব্দ বাংলাদেশের কোন নেতা আজ পর্যন্ত বোধহয় ব্যবহার করে নাই, যে আমাদের মধ্যপ্রাচ্য থেকে জাকাত এনে খাওয়াবে। হাদিকে তো আমরা 5 তারিখেও দেখি নাই, হাদিকে তো আমরা 10 তারিখেও দেখি নাই। হাদিকে ডক্টর ইউনূস এখন আসলে একটা মানুষ মারা গেছে, তো তাকে নিয়ে আর, যেহেতু মরে গেছে, তাকে নিয়ে আলোচনা, মৃত মানুষকে নিয়ে ইসলামের পরিভাষায় তাকে নিয়ে সমালোচনা করা খারাপ একটা জিনিস, মন্দ জিনিস। এটা আমি বেশি কিছু বলতে চাই না তার ব্যাপারে। আমি ডক্টর ইউনূসকে নিয়ে কিছু বলতে চাই, তিনি জীবিত তো। শোনেন, মানে নাই দেশে হইলো বুটকালাই সন্দেশ, আমাদের জামালপুরের ভাষায় বলে। প্রতিদিন 11টা খুন, 40টা-45টা লাশ পানিতে ভাসে। ডক্টর ইউনূসের সেই দিকে চিন্তা নাই। হাদির জন্য শোক দিবস পালন করে, মানে ইয়ার্কির একটা মাত্রা থাকা উচিত। যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, যখন মুক্তিযোদ্ধাদের সেলুট দেওয়া হয় না, রাষ্ট্রীয় যে সংবর্ধনা দেওয়া হয় না, যখন যা ইচ্ছা তাই করতেছে, শত শত না হাজার মানুষ মারতেছে, ওইদিকে তার হিসাবই নাই, ওই হাদির জন্য শোক দিবস পালন করতেছে। আমরা তার মৃত্যুতে শোক পালন করুক, কোনো সমস্যা নাই। আপনি জাতীয় শোক দিবস, সে কে, জাতির জন্য তার কি অবদান আছে, কি অবদান আছে এখানে আমি জানতে চাই। এই যে এখানে একজন ছাত্র নেতা আছেন, তার বয়সে, তার জীবনে জাতিকে ছাত্র নেতা হিসেবে বর্তমানে যেটুকু দিয়েছেন, তার 100 ভাগের 1 ভাগ হাদির অবদান আছে কিনা। এখন যদি বলে হাদিকে মেরে ফেলার কারণে তাদের বিরাট সুবিধা হয়েছে, তাইলে তার জন্য বিরাট অবদান দিয়েছে। এটা বলতে বাধ্য হলাম এই কারণে, যেহেতু শোক দিবস ঘোষণা করেছে। আপনি তার মৃত্যু নিয়ে, আমি তাকে নিয়ে, হাদিকে নিয়ে আমি একটা শব্দ উচ্চারণ করতে চাই না। তাকে নিয়ে বহু সমালোচনা করা যেতে পারে, কিন্তু আমি এই মুহূর্তে করতে চাই না, যেহেতু লোকটা মারা গেছে। আবার বলতেছি, কিন্তু এই যে বদমাইশি, এটা আমি কে কি বলবেন, এটা যার যার ব্যক্তিগত মত, কোনো সমস্যা নাই। হাদির এমন কোনো যোগ্যতা নাই, হাদির এমন কোনো জাতীয় অবদান রাখে নাই যে তার জন্য শোক দিবস পালন করতে হবে। এই অবদান সে যোগ্য, সে না। একটা রাষ্ট্রের শোক দিবস ইয়ার কি না, যেখানে আপনি বঙ্গবন্ধুর মৃত্যু দিবসকে জাতীয় শোক দিবস আপনি বাতিল করে দিলেন, যেখানে নৃশংসভাবে জাতির, যিনি জাতির জনক মানুক না মানুক, কিন্তু জাতীয় নেতা মানতে তো বঙ্গবন্ধুর অসুবিধা নাই কারণ বঙ্গবন্ধুর জাতির নেতা মানলে নাকি ইমান চলে যায়, কিন্তু বাবায় কম জিন্নাকে মানলে ইমান যায় না, ইমান যায় কেবল শেখ মুজিবকে জাতির জনক মানলে। সেই প্রসঙ্গে না গেলাম, তাদের সে 14 তারিখের দিন জাতীয় শোক দিবস বাতিল করা হইলো, আর হাদির জন্য শোক দিবস ঘোষণা করা হইলো আগামীকাল। এগুলো হচ্ছে ফাত্রামি, এগুলো আরো হেয় করা, হাদির মৃত্যুকে আরো বিতর্কিত করা। এটা না করে অন্যভাবেও শোক প্রকাশ করা যেত, আরো মানুষ, সেটা আমরাও এই বিতর্ক করার সুযোগ পেতাম না, আমরাও সেখানে সহমত পোষণ করতাম, সংহতি প্রকাশ করতে বাধ্য হতাম। কিন্তু ডক্টর ইউনূসের বক্তব্য শুনলাম তো, এগুলো শিশু সুলভ বক্তব্য,
এগুলো হচ্ছে এটা একটা, এই বক্তব্যটা একেবারে থার্ড ক্লাস। এটা তার যে উপদেষ্টা, তার উপদেষ্টাকে আমি জানি না, তাকে এগুলো কে স্ক্রিপ্ট লিখে দেয় আমি জানি না। এটা হচ্ছে সরোয়ার ফারুকি লিখে দিল, এত মন্দ স্ক্রিপ্ট, এত দুর্বল স্ক্রিপ্ট কে লেখে? একটা মানুষের মৃত্যুতে শোক এইভাবে লেখে? এটা যদি আমার ছাত্রের কাছে পাঠাইতো, সেও একটা ভালো স্ক্রিপ্ট লিখে দিতে পারতো। এরা একজন ডক্টরেট, একজন অধ্যাপক এত দুর্বল শোক শোক সব বাক্য পাঠ করেন, আমার জানা ছিল না। মানে আমি আবারও বললাম, যে কোনো মৃত্যু তার চোখের সামনে দিনের বেলা প্রকাশ্য গুলি করে পালিয়ে গেল। এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি তো উপদেষ্টা বলি না, এলো অপদেষ্টা, তাদের এই দায়ভার কে নিবে? ডক্টর ইউনূসকে দায়ভার নিতে হবে, আইন উপদেষ্টাকে দায়ভার নিতে হবে, এই দায়ভার নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। সেগুলো দায় কি নিয়েছে? নেয়নি। কিন্তু ফাত্রামি করার তারা কোনো ত্রুটি করেন নাই তারা। এই যে যে আপনি যে ভাষণটা শোনালেন, আমি তো ভাবতেই পারি নাই। এটা যদি কেউ আমাকে, আমি যদি আপনি লাইভ না দেখাইতেন, এটা যদি নিউজ আমাকে কেউ পাঠাইতেন, আমি ভাবতাম যে এটা কেউ ফেক কোনো কিছু পাঠাইছে। এত নিম্নমানের শোক প্রকাশ করা তার ঠিক হয় না। এছাড়া চমৎকার ভাবে উন্নত, যেটা মান সর্বজন গৃহীত হইতো, এমনকি হাদির যে প্রতিপক্ষ তারাও এটাকে মেনে নিতে বাধ্য হইতো, এমন ভাবে শোক প্রকাশ করা যেত। জি, ধন্যবাদ। আমাকে আমার এখানে কয়েকজন দর্শক, একজন বিশেষ করে তিনি লিখেছেন, এই প্রথম ডক্টর ইউনূসের ভাষণ শুনলেন, এই লাইভ চলার কারণে তিনি শুনলেন আমার শো এর কারণে, এই জন্য আমাকে সরি বলতে বলেছেন। আমি সরি যদি আপনাদের বিরক্ত করে থাকি। হাফিজ আল আসাদ, কি বুঝলেন প্রধান উপদেষ্টার ভাষণে? প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, উনি ছাত্রদের রক্তে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের প্রধান। সুতরাং যখন ছাত্র নেতা বা ছাত্র নেতৃত্ব আঘাতপ্রাপ্ত হবে বা মৃত্যুবরণ করবে, তখন তিনি তার প্রতি ব্যথাতুর হবে, শোকাতুর হবে এবং তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তিনি এই মৃত্যুটিকে আমরা অস্বাভাবিক মৃত্যু মনে করছি এবং প্রতিটা মৃত্যুই তার পরিবারের জন্য, দেশের জন্য কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু তার পরিবার চিরদিন এই ব্যথাটা উপভোগ করবে, ভোগ করবে। তার সন্তান চিরদিন পিতা হারার এই বেদনা সে কোনোদিন ভুলবে না। একটা 10 মাসের সন্তান রয়েছে তার স্ত্রী বিষণ্ণ বদনে এই বোঝা বহন করবে। শুধুমাত্র পরিবারই বহন করবে। আমরা যাই শোক প্রদান করি, যাই করি না কেন, সমস্ত কিছু রাজনৈতিক স্বার্থ, ক্ষমতা কেন্দ্রিক স্বার্থ। ডক্টর ইউনূস আরো একটি কথা বলেছেন যে আমরা ধৈর্য, সংযম, সাহস এবং দূরদর্শিতা দিয়ে এই আপদ মোকাবেলা করব এবং আমরা নির্বাচনের রোডম্যাপে ফিরে যাব। আমরা তার সকল কথা পরও আমরা মনে করছি তার দৃঢ়তা নির্বাচনকে কেন্দ্র করে, এবং এই নির্বাচন দেশের জন্য অত্যন্ত অপরিহার্য একটি উপাদান। আমরা হাদির আত্মার মাগফিরাত কামনা করেও আমরা চাচ্ছি বাংলাদেশ যে নির্বাচনের ট্রেনে উঠেছে সেই নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সঠিকভাবে সম্পন্ন হবে। তাহলে আমাদের এই তত্ত্বাবধায়ক কালচারটা চলে যাবে, একটা গণতান্ত্রিক ইমেজ তৈরি হবে। সেই ইমেজের মাধ্যমে আমরা বাংলাদেশকে নির্মাণ করতে পারবো। এবং এই অস্থিতিশীলতার ক্ষেত্রে ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছেন, তিনি তার ধারাবাহিকতা, তিনি ছাত্রদের প্রতি যে তিনি অত্যন্ত তিনি আবেগপ্রবণ, সেটাই তিনি বহিঃপ্রকাশ ঘটেছেন রাষ্ট্রীয় ওই চেয়ারে বসে।